এখন আমি আলোচনা করব সঞ্জিদা খাতুনের ভুল ধারণা আহ, আহ, কাজী নজরুল এবং সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে। সত্যেন্দ্রনাথ দত্তের সম্বন্ধে বাঙালি খুবই কম জানে। সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে অনেকেই মনে করেন যে নজরুল ইসলাম, মহিদুলাল মজুমদার এবং সত্যেন্দ্রনাথ দত্তকে ফলো করতেন। আসলে কথাটা ঠিক না, এটা আসলে কজেশনের অ্যাসোসিয়েশন। সত্যেন্দ্র দত্ত এবং সত্যেন্দ্রনাথ দত্ত এবং মহিতলাল মজুমদার দুইজনেই উর্দুকে ফলো করতেন এবং নজরুল উর্দুতে ফলো করতেন এবং স্বতন্ত্রভাবে। নজরুল নিজে তার লেখাপড়াগুলো শুরু হয়েছিল থেকে এই আহ, করাচি থেকে তিনি লেখালেখি শুরু করেছিলেন। তো কাজেই তার এই উর্দু ফার্সি জানাটা সত্যেন্দ্রনাথ দত্ত বা মহিতলাল মজুমদারের মধ্যে দিয়ে না, সরাসরি উর্দু ফার্সিগুলো পড়তে পারতেন নজরুল ইসলাম। তো কাজেই এই সানজিদা খাতুন সত্যেন্দ্রনাথ দত্তের সম্বন্ধে বাঙালি অনেক কিছুই আলোচনা করে না। সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু রবীন্দ্রের সাথে একটা বিরোধে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা বিরোধে গেছিলেন। সত্যেন্দ্রনাথ দত্ত প্রচণ্ড পড়াশোনা জানা লোক ছিলেন। তিনি 1880 সালে জন্মগ্রহণ করেছেন এবং মারা গেছেন সম্ভবত 1922 বা 22-23 সালের দিকে তিনি মারা গেছেন। তো সত্যেন্দ্র দত্ত মানে রবীন্দ্রনাথের তিনি প্রচণ্ডভাবে আরবি ফার্সি ইউজ করতেন এবং তিনি আরবি ফার্সি জানতেন সত্যেন্দ্র দত্ত। এবং সত্যেন্দ্র দত্ত গান্ধীর উপর একটা কবিতা লিখেছিলেন। সত্যেন্দ্র দত্তের রবীন্দ্রের সাথে একটা বিরোধ হয়েছিল, সেটা হলো গিয়ে সত্যেন্দ্র দত্ত ওয়াটসঅ্যাপকে কোনো কবি বলেই স্বীকার করতেন না। তিনি বলতেন গেটে হলো আসল কবি, আর এই ওয়াটসঅ্যাপ কোনো কবি না। তো আমরা জানি যে এই ব্রাউনিং তিনি কিন্তু এই ইসের বিরুদ্ধে লিখেছিলেন লস্ট লিডার কবিতাটা, দ্য লস্ট লিডার। এটার এই ওয়াটসওয়ার্থের বিরুদ্ধে। কাজেই ওয়াটসওয়ার্থের বিরুদ্ধে অনেকেই কিন্তু খাপ্পা ছিল। ওয়াটসওয়ার্থ কে তিনি গেটে কবি হিসাবে হিসাব করেনি, গেটে কবি হিসাব করেছিলেন বায়রনকে। তাহলে ওয়াটসওয়ার্থের সমস্যাটা কি? ওয়াটসওয়ার্থ দালাল হয়ে গেছিলেন, কবি দালাল হতে পারে না, এই যে একটা সমস্যা। যেমন এটা পরবর্তী জীবনে যখন তিনি ওয়াটসওয়ার্থ হয়ে গেলেন, নাম কি বলে, সে কথাটা কিন্তু লস্টের কবিতায় আছে। তাকে আমরা ফলো করতাম। ওয়াটসওয়ার্থ কিন্তু যখন টিন্টার নেভি কবিতাগুলো লিখতেছেন, তারপরে এই যে নাম কি লিরিক্যাল ব্যালার্ডস লিখতেছেন এসটি কলারেজের সাথে, কিন্তু পরবর্তীতে তিনি পোয়েট লরেট হয়ে গেলেন। তো এই জিনিসগুলোই কিন্তু ব্রাউনিংকে প্রচণ্ড আহত করেছিল। ব্রাউনিং তখন লিখেছিলেন লস্ট লিডার। তো রবীন্দ্রনাথের সাথে তখন রবীন্দ্রনাথ আবার ওয়াটসওয়ার্থকে খুব বড় মনে করতেন। ওয়াটসওয়ার্থকে বড় মনে করার কারণে তিনি সে সাথে এই সত্যেন্দ্র দত্তের সাথে তর্ক বিতর্কে হন, কিন্তু সত্যেন্দ্র দত্ত স্বীকার করেননি যে আসলে ওয়াটসওয়ার্থ কোনো কবি। ওয়াটসওয়ার্থকে তিনি কবি বলতেন না, গেটেকে তিনি অরিজিনাল কবি বলতেন। তাহলে এই যে সত্যেন্দ্র দত্ত আসলেই অনেক জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু নজরুলের যে ছন্দের এইগুলা, এগুলো আরবি ফার্সির প্রচণ্ড প্রভাব আছে, আর সত্যেন্দ্র আরবি ফার্সির প্রচণ্ড প্রভাব আছে। এই জন্য দুজনে যদি একই উৎস থেকে শিখেছেন, তা তাদের দুজনকে মনে হয় যে একজন আরেকজনকে ফলো করেছেন। নজরুলের প্রায় 19 বছরের বড় ছিলেন সত্যেন্দ্র দত্ত। কাজেই অনেকেই মনে করতে পারেন, মহিতলাল মজুমদারও এরকম বড় ছিলেন। তো কাজেই অনেকেই মনে করতে পারেন যে নজরুল বোধহয় মহিতলাল মজুমদার বা সত্যেন্দ্র দত্তকে ফলো করছেন। এটা হলো কি, বাংলায় যারা টিচার বা আমাদের এটা বুঝতে হবে। এই সানজিদা খাতুনের পড়াশোনা ছিল বাংলায়। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলায় পাশ করার পরে তিনি চলে গিয়েছিলেন এই বাংলায় অনার্স করার পরে মাস্টার্স করতে গিয়েছিলেন এই ইসের কাছে, নাম কি বলে, এই কলকাতাতে না, পশ্চিমবাংলার যে শান্তিনিকেতনে, বোলপুরের শান্তিনিকেতনে, সেইখানে তিনি একটা মাস্টার্সের যে নিবন্ধ, গবেষণা নিবন্ধ লিখেছিলেন। সেই গবেষণা নিবন্ধ পরবর্তী বই আকারে প্রকাশ হয়। বইটির নাম হলো কবি সত্যেন্দ্র দত্ত, আর 1958 সালে পাবলিশ হয় বইটা। তো এই যে বইটা, এই বইটাতে অনেক ভুল ধারণা আছে এবং এই যে তার যে মূর্খতার পরিচয়গুলো আমরা পরবর্তীতে পেয়েছি। ইসে যে নাম কি বলে তার, এই যে তিনি জানাজা পড়া হয়নি তার, এই রবীন্দ্রসঙ্গীত গাওয়া, এই ধরনের যে তিনি যে একটা বিরাট বড় আছে, এই ধরনের কার্যকলাপগুলো তাহলে বোঝা যাচ্ছে যে তিনি দীর্ঘ প্রায় 88 বছর বা এরকম দীর্ঘজীবী ছিলেন, বা 80 বছর বেঁচে ছিলেন সঞ্জিদা খাতুন। এই মারা গেলেন হয়তো 6 মাস আগে। তাহলে সঞ্জিদা খাতুনের মধ্যে যে তিনি একটা ভুল ধারণা নিয়ে তিনি বই লিখতেছেন যে নজরুল ইকে ফলো করতেছেন, সত্যেন্দ্র দত্তকে বা নজরুল, এটা শুধু সঞ্জিদা খাতুন না, এই ভুলটা এই করেছিলেন হলো গিয়া বাংলার খুবই জনপ্রিয় কবি, তার নাম হলো গিয়ে জীবন দাসও এই ভুল করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে নজরুল সত্যেন্দ্র দত্তকে ফলো করছিলেন। সত্যেন্দ্র দত্ত প্রচণ্ড, এখন আমাদের মনে হতে পারে যে সত্যেন্দ্র দত্ত তো রাজনৈতিক কবিতা লেখেননি, আসলে লিখেছেন, প্রচুর লিখেছেন, কিন্তু সেগুলো এখন আর জনপ্রিয় নাই।
নজরুলের যে আরও উন্নত যে এই কবিতাগুলা এগুলো হলো গিয়া এই খুবই জনপ্রিয় আছে, সবাই পড়ে, কিন্তু সত্যেন্দ্রনাথের রাজনৈতিক কবিতাগুলো মানুষ এখন আর পড়ে না। কিন্তু তাই বলে সত্যেন্দ্রনাথ দত্ত শুধু ছন্দের জাদুকর না, তিনি রাজনীতিরও জাদুকর। তিনি গান্ধীর উপরে যে কবিতা লিখেছেন অসাধারণ একটা কবিতা, আপনারা পড়ে দেখতে পারেন। তো এই সত্যেন্দ্রনাথ দত্তকে আসলে তিনি নজরুল ফলো করেননি, মহিতলাল মজুমদারকে নজরুল ফলো করেননি। বরঞ্চ যদি একটা ঘড়ি বাজার 1 সেকেন্ডের মধ্যে আরেকটা ঘড়ি বেজে উঠলো, তাহলে আমরা মনে করতে পারি যে এই ঘড়ির কারণে ওই ঘড়ি বাজলো, কিন্তু আসলে সময় হয়েছিল বলে ঘড়িটা দুইটা ঘড়ি বেজে উঠেছে। তাহলে এরকমই যে এটা হলো কি অ্যাসোসিয়েশন। তো এই যে দুইজনই অ্যাসোসিয়েট একজন আরেকজনের সাথেই প্রায় বা পরে পরেই কিন্তু আরবি ফার্সি বাংলা কবিতা এনেছেন, কিন্তু এই সত্যেন্দ্র দত্ত, মহিতলাল মজুমদার এদেরকে অনুকরণ করেন নজরুল। এই সত্যেন্দ্র দত্ত এবং সত্যেন্দ্র দত্ত যেখান থেকে মানে এক বাজার থেকে নোট কিনে একজন লিখেছে, আরেকজনও লিখেছে, তাই মিলে একজনের দেখে আরেকজন লিখেছে তা না, এটা হলো ওই একই নোট থেকে দুজন লিখেছে বলে দুজনের লেখা একই রকম হয়েছে। তো এরকমই এটা হলো অ্যাসোসিয়েশন, যে একই নোট থেকে দুজন লিখেছে বলে দুজনের লেখার মধ্যে মিল পাওয়া যাচ্ছে। ঠিক সেরকমই একই আরবি ফার্সি থেকে সত্যেন্দ্র দত্তও লিখেছেন, মহিতলাল মজুমদারও লিখেছেন এবং কাজী নজরুল ইসলামও লিখেছেন। তো এই জন্য মনে হচ্ছে যে কাজী নজরুল ইসলাম বোধহয় সত্যেন্দ্র দত্ত বা মহিতলাল মজুমদারকে ফলো করে। এটা হয়েছে কি বাংলার টিচারদের মূর্খতার কারণে। বাংলার টিচাররা এখন আর আরবি ফার্সি পড়ে না, অথচ একসময় বাংলা সাহিত্যে আরবি ফার্সি প্রচণ্ড ঋণ ছিল। এবং এই যেমন বাংলা সাহিত্যে যে চলিত ভাষার প্রবর্তক সুব্রতর যে সম্পাদক এই প্রমোদ চৌধুরী, তিনি বলেছেন যে বাংলা ভাষায় সম্ভবত যে জেরিন কলম এবং শিরিন কলম বাঙালি মুসলমানদের দ্বারা আসবে, মানে সোনালী কলম এবং মিষ্টি কলম। কিন্তু বাঙালি মুসলমান গত দেখা যাচ্ছে যে 20-30 বছরে তেমন পড়াশোনা করেনি, কিন্তু ইদানিং গত 5-6-7 বছরে যে পড়াশোনা করতেছে, তার ফলে আমরা বলতে পারি যে বাঙালি মুসলমান সত্যিই কান্ট, ডেকার্ট, লক, হবস, রুশো, তারপরে হেগেল, নিটশে সবই বাঙালি মুসলমানরা পড়াশোনা করতেছে। কাজেই বাংলায় আসলেই তারা এই মানে সঞ্জিদা খাতুনের বোকামিগুলোও তারা আবিষ্কার করতে পারবে। এবং কাজী নজরুল যে আরবি ফার্সি পরে জোর দিয়েছেন, সে আরবি ফার্সি এবং যে উদ্দীপনা সত্যেন্দ্রনাথ দত্তের মধ্যে ছিল, যে উদ্দীপনা মহিতলাল মজুমদারের মধ্যে ছিল, যে উদ্দীপনা নজরুলের মধ্যে ছিল, যে উদ্দীপনা এই ইসের মধ্যে ছিল, এই সেটা আবার যে উদ্দীপনা বেগম রোকেয়ার মধ্যে ছিল। এই চারজনই কিন্তু আরবি ফার্সি জানতেন, আরবি ফার্সি বলছি, উর্দু ফার্সি জানতেন। উর্দু ফার্সি কবিতার যে উদ্দীপনা সেগুলো ধরতে পেরেছিলেন। এবং এইটার সাথে কিন্তু উর্দুর যে নতুন একটা ফেজ আসে তার পিছনে ইকবাল জড়িত ছিলেন। ইকবাল প্রায় 1907 সাল থেকেই, মার্চ 1907 সাল থেকেই অষ্টান সভ্যতার উপর ইসলামী শ্রেষ্ঠত্ব ঘোষণা করা শুরু করেছিলেন। মার্চ 1907 কবিতাটা আপনার পড়ে দেখতে পারেন ইকবালের। তো এরপর থেকেই দেখা যায় যে 1907-এর পর থেকেই বাংলা সাহিত্যও কিন্তু উর্দু সাহিত্যের সাথে যোগাযোগ শুরু করে। কিন্তু পরবর্তীতে দেখা যায় 1952 সালের পর থেকে 21শে ফেব্রুয়ারি গুরুত্ব দিয়ে বাঙালি উর্দু ফার্সিকে পরিত্যাগ করা শুরু করেছে। কিন্তু এই 21শে মূল চেতনাটাই বাঙালি মুসলমান ধারণ করতে পারে নাই, কারণ বাঙালি মুসলমানের যে চিন্তা চেতনার মধ্যে রবীন্দ্রনাথ ঢুকে গেছে, রবীন্দ্রনাথের মধ্যে আলসামি ছিল, কিন্তু উর্দু রচনার মধ্যে আছে পরিশ্রম, উদ্দীপনা। তার ফলে উর্দু সাহিত্যের লোকেরা বা বিশেষ করে পাঞ্জাবের লোকেরা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে, লন্ডনের মেয়র হচ্ছে, তো বাঙালি মুসলমানও ইংল্যান্ডের মেয়র হবে, লন্ডনের মেয়র হবে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হবে, এটা আমরা আশা করতেই পারি। এবং এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে উর্দু ফার্সি থেকে যে প্রচণ্ড উদ্দীপনা পেয়েছেন, সেই উদ্দীপনা বাঙালি মুসলমান ধারণ করে বাঙালি মুসলমানও কী করবে বাংলা সাহিত্যে যে এই প্রমোদ চৌধুরী প্রস্তাবিত সোনালী কলম ও মিষ্টি কলম নিয়ে আসবে। এই কথা আশা করেই আমার বক্তৃতা এখানেই শেষ করছি। পরবর্তী বক্তৃতাটা আমি করব হয়তো সম্ভবত ইসের পরে, সেটা হলো গিয়া এই ফরহাদ মহাজার যে রবীন্দ্রনাথকে বলেছেন যে রবীন্দ্রনাথ 90%ই মুসলমান, এটার পরে সম্ভবত একটা বক্তৃতা দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ হাফেজ।